सेकेंड हाजारिका ब्रिजेर ऊपर এখন দাঁড়িয়ে রয়েছি। लगेज बुकिंग के लिए सबसे पहले आपको टिकट कंफर्म होना पड़ेगा किसी भी ट्रेन का। गाड़ीर पैकिंग कमप्लीट হয়ে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম পাশিঘাট। দেখতেই পাচ্ছেন পেছনে এখন বাইকে লাগেজ বাঁধার কাজ চলছে। আজ আমরা পাশিঘাট থেকে বেরিয়ে তিনসুকিয়া চলে যাব। তিনসুকিয়ার আগে আমাদের রোয়িং যেতে হবে, কারণ সেখানে আমাদের লাগেজ রয়েছে। সেই লাগেজটা জাস্ট কালেক্ট করব, তারপরে তিনসুকিয়া চলে যাব। আর এখান থেকে রোয়িং হচ্ছে 98 কিলোমিটার, তো এই 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। তাহলে দেখতে থাকুন আমার ভিডিও আর আমাদের সাথে থাকুন, আবার জার্নিতে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের আজকের রাইড শুরু হয়ে গেল। আমরা হোটেল পেইং থেকে বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি রোয়িং। এখান থেকে যার দূরত্ব 98 কিলোমিটার, আর সাথে রয়েছে অসাধারণ ভিউ। দূরে পাহাড় চোখে পড়ছে, নীল আকাশ, সাথে সাদা মেঘ ভেসে যাচ্ছে। আজকের ওয়েদারটা বেশ ভালো। একটা মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা আমাদের আজকের জার্নিটা শুরু করলাম। অরুণাচল প্রদেশের ইস্ট সিয়াং ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে পাশিঘাট। পাশিঘাটকে গেটওয়ে অফ অরুণাচলও বলা হয়ে থাকে। এটা অনেক পুরনো শহর। উপজাতি পাশিদের থেকেই এই শহরের নামকরণ হয়েছে। জনসংখ্যা হচ্ছে অ্যাপ্রক্স 78,000। 1911 সালে ব্রিটিশদের দ্বারা এই শহরটি তৈরি হয়েছিল। জায়গাটা সুন্দর এবং জমজম। সকাল সকাল পাশিঘাট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, যেন একটা বিশাল পাঁচিল দাঁড়িয়ে আছে। এইখান থেকে আলাদা হয়ে যাচ্ছে মেচুকার রাস্তা আর ইয়ের রাস্তা, মানে আলোর রাস্তা আর রোয়িং এর রাস্তা। ওই সামনেটা থেকে আলো সোজা চলে যাবে আর রোয়িং ডান দিকে বেঁকে যাবে। আমরা ডান দিকে বেঁকে গেলাম। হ্যাঁ, উফ কি লাগছে। চলে গেছে। হ্যাঁ, আমরা এখন ব্রহ্মপুত্র রিভার ক্রস করছি, আর এই ব্রিজটার নাম হচ্ছে রানাঘাট ব্রিজ। এত হাওয়া দিচ্ছে আজকে, দেখুন কিভাবে গাছগুলো নড়ছে। আকাশে হালকা হালকা মেঘ, পুরো নীল আকাশ, তার সামনে পাহাড় আর সোজা রাস্তা, সামনে কাশবন আছে ভরা। দারুণ লাগছে, দারুণ। আমরা আবার সেই দিদির দোকানে চলে এসেছি। যাওয়ার সময় যেখান থেকে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, মানে আলো যাওয়ার পথে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম, সেই দোকানেই আর কি আজকে আমরা ব্রেকফাস্ট করব। তারপর আবার রোয়িং এর দিকে জার্নি শুরু করব। আর এটা হচ্ছে মেবো ভিলেজ। মেবো ভিলেজেই হচ্ছে এই দোকানটা রয়েছে। আর দোকানে খাবার কিন্তু খুব সুন্দর, দামও ঠিকঠাক, মানে একদম টেস্টি খাবার। ব্রেকফাস্ট আমরা সাথে সাথেই শুরু করে দিয়েছে। খাওয়ার পেটে ওয়েট করতে হবে, জোরে বলতে হবে। ঘুগনি, রুটি আর আন্ডা। মেবো ভিলেজে দিদির হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমরা আবার রোয়িংয়ের দিকে যাত্রা শুরু করলাম। আর এই ব্রেকফাস্ট নিয়ে 110 টাকা। রোয়িং আর মাত্র 55 কিলোমিটার, আর সামনে আছে ডাম্বু 5 কিলোমিটার। আর এই হচ্ছে আমাদের অসাধারণ। এখন আমরা ক্রস করছি সিসিডি ব্রিজ। এই সামনে দূরে যে পাহাড়গুলো এত ভ্যারাইটি শেড কালারের জন্য অসাধারণ লাগছে, অসাধারণ। মানে ছবি আঁকলেও এত শেড ইউজ করে না। আমি ওই রৈরিকের ছবিতে দেখেছিলাম, রৈরিক আর্ট গ্যালারিতে গিয়ে
মানালির ওখানে যে নাগারের ওইদিকে রৈরি কাঠ গ্যালারি আছে, ওখানে গিয়ে যে রৈরি কাঠ গ্যালারিতে রৈরিকের ছবিতে যেরকম শেড দেখেছিলাম, প্র্যাকটিক্যাল ভিউতে এরকম শেড দেখতে পাচ্ছি। আবার বাইরে এখন আওহালি ভিলেজের উপর দিয়ে আমরা যাচ্ছি। এই ভিলেজটা একদম নিট অ্যান্ড ক্লিন, আর দুদিকে ছোট ছোট ছাউনি করে দোকান করা হয়েছে। এখানে সবাই ফল সবজি এইগুলো বিক্রি করে থাকে। গাছের মধ্যে ট্রি হাউস আহলি। একটা মানে বিষয় হচ্ছে এখানকার ছেলেদের দহেজ পাওয়ার ব্যাপার নেই, এখানে ছেলেরা দহেজ দিয়ে মেয়ের বাড়িতে দেবে। দহেজ বলতে এরা মূলত মিথুনকে বোঝায়। মিথুন মানে হচ্ছে গরুর মতন একটা মিথুন হয়, তো এক একটা প্রায় 50-60 হাজার টাকার কাছাকাছি দাম। এবং মেয়েকে বিয়ে করতে হলে যেই বাড়ির মেয়ের বাড়ির লোক যে কটা মিথুন ডিমান্ড করবে সে কটা মিথুন তাকে দিতে হবে। যেরকম যাদের একটু অবস্থা খারাপ তারা 1টা মিথুন, কারো 2টো মিথুন, কারো 5টা মিথুন। আবার যাদের একটু অবস্থা ভালো তাদের 50টা মিথুন, 100টা মিথুন, মানে এটা তার স্ট্যাটাস সিম্বল হিসেবে থাকে। 50টা মিথুন দিয়ে সেই বাড়ির মেয়েকে নেওয়া হবে। এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দাঁড়িয়ে পড়লাম এইরকম লেবু গাছ, এখানে বাতাবি লেবু। আর পেছনে কমলা লেবু গাছে ভরা। এই দেখুন কত লেবু হয়ে রয়েছে, কিন্তু অনেক উঁচুতে, পারতে পারবো না। দেখুন এখানে ভর্তি লেবু পেকে রয়েছে। আর ওইদিকে আনারস গাছ, এই যে আনারস, এটা পুরো লেবু বাগান। ওয়াও, সামনের ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ। পরপর পাহাড়গুলো একদম সাজানো রয়েছে মনে হচ্ছে। আমরা এখন দিবাং রিভার ক্রস করছি। এই ব্রিজটা কিন্তু বেশ বড়। এখানকার রিভার বেডগুলো বেশ চড়াচড়, সে কারণে এখানকার ব্রিজগুলো বেশ লম্বা লম্বা। পুরো কাশবনে ভরা। এখান থেকে রোয়িং মাত্র 3 কিলোমিটার, আর তিনসুকিয়া দেখাচ্ছে 113 কিলোমিটার। ওয়েলকাম টু রোয়িং। আমরা এখন ডিএস হোটেল যাচ্ছি, ওখান থেকে আমরা লাগেজটা তুলবো, বাইকে বাঁধবো, তারপরে আবার তিনসুকিয়া রওনা। তো রোয়িং থেকে এখন আমরা বেরিয়ে গেলাম। এখান থেকে আমরা এখন যাবো তিনসুকিয়া, আর এখান থেকে 105 কিলোমিটার। পথে পড়বে বুড়িহাজারিকা ব্রিজ, সেটা আমরা সেখান থেকে করবো আমরা। সামনে দেখতে থাকুন আমার ভিডিও। আর এখন রোয়িং ছেড়ে চলে যাচ্ছি। রোয়িং আমরা এই নিয়ে 3বার এলাম। আর এখন আমরা ন্যাশনাল হাইওয়ে 3 নিয়ে যাচ্ছি। এই রোয়িং এর গেট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। রোয়িং থ্যাংক ইউ। রোয়িং এর গেট আমাদের থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। जा रहा है তিনসুকিয়া। এইদিকে চলে গেলে রেজু। আমরা এই বাড়ি দিয়ে এসেছিলাম রেজু, আর এখন যাচ্ছি সোজা। আর আলো দিয়েছিলাম
সামনেই ডান দিকে একটা রোড বেরিয়ে যাচ্ছে, এই রাস্তাটা বেশ সুন্দর, যথেষ্ট ভালো। সম্ভবত বর্ডার ছাড়ছি আমরা, অরুণাচল ছেড়ে আসামে ঢুকছি, তাই তো? অরুণাচল ছেড়ে এখানে এলে IMP অফিস, হ্যাঁ এখান থেকে IMP অফিস, বর্ডার এলাকা এটা। অরুণাচল বর্ডার ছেড়ে অরুণাচল বর্ডার ছেড়ে আমরা আসাম বর্ডারে এই জাস্ট আসামে ঢুকছি। এখানে শান্তিপুর বলে জায়গা আছে। শান্তিপুর আর 27 কিলোমিটার দূরে রয়েছে ভূপেন হাজারিকা। সামনে আসছে চাপাকুয়া, এটা হচ্ছে সানিয়া ডিস্ট্রিক্ট। সানিয়া ডিস্ট্রিক্টে ঢুকে পড়েছি, আর সামনেই রয়েছে ভূপেন হাজারিকা ব্রিজ, আর ওটা ক্রস করলেই হচ্ছে ভোলা। আর তিনচুকিয়া এখান থেকে 76 কিলোমিটার। ভূপেন হাজারিকা সেতু হচ্ছে আর মাত্র 11.5 কিলোমিটার। এই রোডটাও খুব সুন্দর। হ্যাঁ, এবার ব্রিজে গিয়ে এই রোডটা গিয়ে কানেক্ট হবে ব্রিজে। আর কিছুক্ষণের মধ্যে ব্রিজ শুরু হবে, এই যে ভূপেনারিকা ব্রিজ শুরু হচ্ছে, ইন্ডিয়ান লংগেস্ট ব্রিজ। জিজ্ঞেস করেন भैया। भैया जी बोल रहे कि यहाँ पे ड्रोन उड़ा सकते हैं? भैया जी यहाँ पे इस ब्रिज का तस्वीर ले सकते हैं ना? ये ब्रिज का तस्वीर, ये लंबा ब्रिज है ना, हाँ ये तस्वीर ले सकते हैं और ड्रोन का भी छवि उठा सकते हैं ना? ठीक, थैंक यू। আমরা ভূপেন হাজারিকা ব্রিজে উঠে গেছি অলরেডি। সামনেই লোহিত নদী। দারুণ লাগছে, দারুণ মানে দারুণ। এখানে লোহিত নদী কত চওড়া। ভূপেন হাজারিকা ব্রিজের উপরে এখন দাঁড়িয়ে রয়েছি, আর এই হচ্ছে এখানকার ভিউ। পেছনে যে নদী দেখছেন ওটা হচ্ছে লোহিত নদী, অনেকটা চওড়া নদীটা। আর দূরে একটা আবছায়া দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পাহাড়, মানে অরুণাচলের যে পাহাড় থেকে আজকে আমরা বেরিয়ে চলে এলাম সেই পাহাড়ের ছায়াটা এখান থেকে দেখা যাচ্ছে। এই দেখুন দূরে একটা পাহাড়ের আবছায়া। এই ধোলা সাদিয়া ব্রিজ মানে ভূপেন হাজারিকা ব্রিজে আমরা কিছুক্ষণ সময় কাটালাম, ছবি তুললাম, বসে নিলাম। অসাধারণ লাগছে জায়গাটা। এখন আমরা এটা ক্রস করছি, অনেক চওড়া নদী, আর ব্রিজটা 9.15 কিলোমিটার লং। অনেকটাই সময় লাগছে, আপনারা কতক্ষণে ড্রোন ভিউটা দেখতে থাকুন আর আমরা ব্রিজটা ক্রস করব। Awesome. এই ভূপেন হাজারিকা ব্রিজটি ভারতের লংগেস্ট ব্রিজগুলোর মধ্যে একটি। এই সেতুটাকে লোকালি ধোলা সাডিয়া সেতুও বলা হয়ে থাকে। ভারতের এই সেতুটি নর্থ ইস্টের আসাম ও অরুণাচল প্রদেশকে সংযুক্ত করেছে। এই ব্রিজটা ব্রহ্মপুত্রের প্রধান উপনদী লোহিত নদীর উপরে নির্মাণ করা হয়েছে। এই ব্রিজটির স্বপ্ন দেখেছিলেন অটল বিহারী বাজপেয়ী, আর 2017 সালে নরেন্দ্র মোদী এই ব্রিজটির উদ্বোধন করেন। এই ব্রিজের ফলে আসাম এবং অরুণাচলের মধ্যে যাতায়াত মুক্ত হয়। দক্ষিণে ধোলাগ্রাম এবং উত্তরে সাডিয়া গ্রামকে যুক্ত করেছে এই সেতুটি। এই দুটো গ্রামই আসামের তিনচুকিয়া ডিস্ট্রিক্টের অন্তর্গত। এই ব্রিজটা অনেক ভারী ভারী ট্যাঙ্ক বহন করে।
অতিক্রম করতে আমাদের সময় লাগলো 15 মিনিট। চা বাগান শুরু হয়ে গেছে, আসাম টি, দুদিকেই রাস্তার দুপাশেই চা বাগান। আমার নাম সন্দীপ। হ্যালো, নাম্বারটা দেখলাম নিশ্চয়ই ইয়েস রাইড করি। আর প্ল্যান হচ্ছে জাস্ট আই থিঙ্ক 2 দিন বা 3 দিন আগে আমি হিমালয়ান 450 নিয়েছি। হেভি গাড়ি, বিকজ অফ আমার শর্ট হাইট, সেজন্য আমি যাচ্ছি লো সিটটা কেনার জন্য। হ্যাঁ লো সিট আছে, সেটার জন্য আমি বের হয়েছি। এবং 450 গাড়িটা খুব ভালো করছে। হ্যাঁ আমি ভালো পেয়েছি ওটা। আমরা হান্টার ছিল, হান্টার টিম রাইড করছিলাম। হান্টার তো হান্টারের মতো। আমাদের বাইকের নাম্বার প্লেট দেখে উনি আমাদের সাথে আলাপ করতে এসেছিলেন, আর উনিও একজন রাইডার। ওনার সাথে কথা বলার পর আমরা তিনসুকিয়া চলে যাচ্ছি, আর ওখানে একদিন স্টে করে পরের দিন বেরিয়ে যাব ডিব্রুগড়ের জন্য। আমরা আজকে তিনসুকিয়া থেকে বেরিয়ে পড়লাম। এখন 11:30 বাজে। আর তিনসুকিয়াতে আমরা হোটেল জ্যোতি, তো সেখান থেকে আমরা বেরিয়ে মাসুদ বাইপাস রোড করেছিলাম। আর সামনেই হচ্ছে আসাম ট্যাঙ্ক রোড। মাসুদ বাইপাস রোড থেকে আমরা আসাম ট্যাঙ্ক রোড ঘুরে নেবো। আর আমরা এখন যাচ্ছি ডিব্রুগড় রেলওয়ে স্টেশনে। যে রাস্তা দিয়ে এসেছিলাম ডিব্রুগড় রেলওয়ে স্টেশন থেকে, সেই রাস্তা দিয়ে সেখানে যাবো। আর এখান থেকে 42 কিলোমিটার হচ্ছে ডিব্রুগড় রেলওয়ে স্টেশন। তো আমাদের জার্নির একদম এন্ড পয়েন্টে আমরা চলে এসেছি। আমরা নর্থ ইস্ট, ইন্ডিয়ার নর্থ ইস্ট পোর্শন অরুণাচলের সেই ট্রিপটা আমাদের প্রায় শেষ হতে চলেছে। আজকে আমরা বাইক লাগেজ বুক করবো প্রথমে, আর তারপরে কালকে আমাদের ট্রেন। তো বাইকটা লাগেজ বুক হয়ে গেলে আমাদের শান্তি আর কি। আর কালকে আমাদের ট্রেনে উঠলে আমাদের জার্নির একদম এন্ড পজিশন চলে আসবে। তো আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগে। এই নর্থ ইস্টের ওয়ে টু সান যে রাইডটা আমরা করলাম, হ্যাঁ সেটা হচ্ছে ইন্ডিয়ার একদম ইস্টার্ন পার্ট যেটাকে বলে, এবং যেখান থেকে আমরা প্রথম সূর্যোদয় দেখতে পাই ভারতবর্ষ, সেই জায়গা থেকে আমরা ধীরে ধীরে পশ্চিম দিকে, অর্থাৎ প্রথমে গং ভ্যালি, তারপরে আনিনি, তারপরে হ্যাঁ আনিনি, এই সমস্তটা যে ঘুরে এলাম সেটা সবটা আপনারা দেখেছেন, এর জন্য ধন্যবাদ। এবং যদি না দেখে থাকেন তাহলে আবার গিয়ে দেখে নিন, এই জায়গাটা অন্যান্য হিমালয়ের অংশের সঙ্গে ম্যাচ করবে। ওটাই প্রায় আনসার। আর আমরা একদম পুরো বর্ডার ঘেঁষা জায়গাগুলোতেই গেছি। আসাম ট্যাঙ্ক রোডের অবস্থাটা খুব একটা ভালো না, মানে পটহোলে ভরা। এর আগেও যে যখন আসছিলাম আসাম ট্যাঙ্ক রোড দিয়ে, তখন এরকম পটহোলে ভরা। এবং এই রোডটা কিন্তু অনেক পুরনো রোড, এগুলো সব ব্রিটিশ পিরিয়ডের রেল লাইন। মানে রেল লাইনটা হয়তো এগুলো না, কিন্তু মানে এইখানে রেল ব্যবস্থাটা অনেক পুরনো। অ্যাকচুয়ালি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখান থেকে তেল তুলে নিয়ে যেত, তো সেই কারণে এই তেল। এবং এই চা বাগানগুলো ব্রিটিশ পিরিয়ডে করা, ব্রিটিশ পিরিয়ড। আমরা এখন NH 15 দিয়ে চলছি। সুন্দর চায়ের বাগান, সুন্দর কাঠের জায়গাটা, এই রোডটাই তো ব্যাপক। ডিব্রুগড় থেকে যখন তিনসুকিয়া যাচ্ছিলাম, আমাদের যখন শুরু হলো তখনও খুব ভালো লেগেছে। আর আজকে এখন গুয়াহাটি এখান থেকে 450। মানে একদিনে পৌঁছে যাবে গুয়াহাটি, এই এরকম যদি রাস্তা হয়। সেই ডিব্রুগড় রেলওয়ে স্টেশনে আমরা চলে এসেছি, এখন 1:30 বাজে। এই হলো আমাদের গাড়ি, এই গাড়িটা লাগেজ বুক করতে হবে। আর এই দিকে হচ্ছে পার্সেল অফিস। পেট্রোল খালি হচ্ছে পুরো।
একদম পুরো খালি করে তারপরে কিন্তু গাড়িটাকে বুক করা হবে। थोड़ा वो साइड में रहता है सर आप जरा बोल देना क्या कर रहे हैं आप? ये मैं पेट्रोल टैंक चेक कर रहा हूँ, पूरा एम्प्टी होना पड़ेगा ये, ठीक है। पैकिंग के पहले, बुकिंग के पहले होता है ये। গাড়ির তেল পুরো খালি হয়ে গেল, চেকিং হয়ে গেল, এবার প্যাকিং করে ওজন হওয়ার পর বুকিং। এখন এখানে বাইক প্যাক করছে। নাম क्या है भैया? हमारा नाम ज्ञानी सिंह होगा। প্রথমে কার্ডবোর্ড রাখলো, কার্ডবোর্ড দিয়ে তারপরে প্যাকিং শুরু হচ্ছে। আমি ডিব্রুগড় রেলওয়ে স্টেশনের বুকিং ম্যানেজারের কাছে এসেছি। উনি আপনাদের একটু বলে দেবেন যে লাগেজ বুক করতে গেলে বাইক কিভাবে করতে হয়। लगेज बुकिंग के लिए सबसे पहले आपको टिकट कंफर्म होना पड़ेगा। किसी भी ट्रेन का टिकट जो है PNR के साथ कंफर्म टिकट चाहिए होगा, उसके बाद वो लगेज में बुक होता है। लगेज बुकिंग करने के लिए प्रोसेस तो सेम ही, जैसे पार्सल बुकिंग होता है वैसे एज यूजुअल आपका लगेज भी सेम बुकिंग होता है। तो उसमें एक चीज़ होता है जो आपका टिकट का कॉपी हम लोग को देना पड़ता है, वो भी आप कंफर्म टिकट होना पड़ेगा। उसी नंबर के साथ हम लोग लगेज में वो बुक कर सकते हैं और डेस्टिनेशन तक हम लोग भेज सकते हैं। यही प्रोसेस है लगेज बुकिंग का। और साथ में डॉक्यूमेंट सब बोनाफाइड डॉक्यूमेंट्स होना पड़ेगा और डॉक्यूमेंट सारा सही होना पड़ेगा। और डॉक्यूमेंट्स में जो कस्टमर है पैसेंजर का इनिशियल होना पड़ेगा, सिग्नेचर। उसके बाद वो बुकिंग होगा, फॉर्म फिलअप करके वो बुकिंग हो जाएगा। उसके बाद बुकिंग होने के बाद यहाँ से हम लोग जो फर्स्ट अवेलेबल ट्रेन है उस पर हम लोग लगेज को बुक करने के बाद उसको क्या करते हैं, लोड करते हैं। प्रोसेस यही है। গাড়ির প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে ডিব্রুগড় হোটেলে রুম, হোটেল কমফোর্ট হোটেল। এই হচ্ছে রুম, সত্যি কমফোর্ট। এটা হচ্ছে টয়লেট, পর্দা দেওয়া রয়েছে আমার। এই হচ্ছে আজকের ডিনার, ভাত, আলু ভাজা, রুই মাছ আর পেঁয়াজ। পরের দিন রাতে চলে এসেছি ডিব্রুগড় স্টেশন। তো আমরা এখন ডিব্রুগড় রেলওয়ে স্টেশনে চলে এসেছি। এই যে পেছনের যে ট্রেনটা দেখছেন এটাই হচ্ছে ডিব্রুগড় হাওড়া ট্রেন, কামরূপ এক্সপ্রেস 15960। তো এই ট্রেনে করেই আমরা আজকে ফিরবো হাওড়াতে। কিন্তু এখন এই যে এই কামরাটাই আমাদের B1, কিন্তু এখন দরজা খোলেনি, এখনো প্রায় 1.5 ঘন্টা দেরি আছে। আর এটা ছাড়ার টাইম হচ্ছে রাত্রি 8টা 15। তবে আপনাদেরকে আরেকটা কথা বলছি, এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 3। প্ল্যাটফর্ম নাম্বার 3তে আমাদের ট্রেনটা রয়েছে, আর অপোজিটে এখানে আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে 22503। এটা হচ্ছে কি কন্যাকুমারী টু ডিব্রুগড়, মানে লংগেস্ট রুটেড ট্রেন। স্বামী বিবেকানন্দের 150 বছর পূর্তি উপলক্ষে এই ট্রেনটা চালু করা হয়। মানে দীর্ঘতম রাস্তা, দীর্ঘতম পথ অতিক্রম করবে এই ট্রেনটা। প্রায় 80 ঘন্টা টাইম লাগে কন্যাকুমারী থেকে ডিব্রুগড় আসতে বা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যেতে। আর এখানে প্রায় 50টার বেশি স্টেশন রয়েছে। মানে বুঝতে পারছেন, আমরা সাধারণত এই হাওড়া থেকে ডিব্রুগড় এসছি তাতেই ক্লান্ত, আর এই ট্রেনটা কতটা দীর্ঘতম পথ অতিক্রম করে। প্রায় 4200 কিলোমিটার পথ এটা অতিক্রম করে। আমাদের এখন স্টেশনে ওয়েট করতে হবে। এখানে লাগেজ সব চলে এসেছে, অন্ধকারে বসে আছে এই লাগেজ। আমরা ট্রেনে উঠে পড়েছি। আর ওইদিকে আপনার বাইকও লাগেজ বুক করা ছিল, কালকে আপনারা দেখেছেন, তো বাইকও উঠে গেছে ট্রেনে। আর এখানে যে ছেলেটা আর কি কালকে আমাদের বাইক প্যাক করছিল সেই আমাদের লাগেজ তুলে দিয়েছে। সবার ব্যবহার খুবই ভালো, মানে কোনো রকম এক্সট্রা টাকা এখানে কেউ নেয়নি।
আর মানে আমরা দিতে গেছি কিন্তু ওরা নেবে না, মানে আমরা কিছুটা জোর করেই দিয়েছি। না, এটা বলাটা উচিত হবে না। মানে আমরা দিতে চেয়েছি কিন্তু ওরা একটা টাকাও নেয়নি এক্সট্রা। ওরা পরে এসে আবার লাগেজ আমাদের গাড়িতে তুলে দিয়ে বাতের নিচে সেট করে দিয়ে তারপরে গেছে। মানে ভীষণই ভালো ব্যবহার আর কি, এইরকম কোথাও এখনো পর্যন্ত আমি পাইনি। তো যাই হোক, আমরা ট্রেনে উঠে পড়েছি। 8:15-তে ট্রেন ছাড়বে, তারপরে আমরা হাওড়া যাব, আবার বাড়ি ফিরবো। ডিব্রুগড় থেকে ট্রেন ছেড়ে দিল রাইট টাইমে একদম। আর ওইদিকে সাইড আপার আর সাইড লোয়ারটা হচ্ছে আমাদের বাথ। আর ইনি এখানে বসে এখন মুভি দেখছেন। পরের দিন সকালে আমরা ট্রেন থেকে বাইরের ভিউ এনজয় করছি। আর ওই দেখুন কত পলাশ ফুল ফুটে রয়েছে। এখন ব্রহ্মপুত্র রিভার ক্রস করছি। আমরা রাইট টাইমেই নেমে গেছি হাওড়া স্টেশনে। সন্দীপ বাইকটাকে ছাড়াতে গেছে আর আমি এখন লাগেজ নিয়ে বাইরে ওয়েট করব। আমি স্টেশনের বাইরে চলে এসেছি আর এর সাথেই আমাদের অরুণাচলের ভিডিও আমি এখানে শেষ করছি। তবে আবার শীঘ্রই নতুন ব্লগ নিয়ে আমি চলে আসব। তো আপাতত সবাইকে গুড বাই জানালাম। আর সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।